চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড তো ঘোষণা করা হয়েছে আগেই এবং এটা নিয়ে আলোচনাও করেছি, সামনেও আরো নিশ্চয়ই করব। ভেবেছিলাম ভারত ও পাকিস্তানের স্কোয়াডটা নিয়েও আলোচনা করব। ইন্টারেস্টিংলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে যে 8টি দল, তার মধ্যে এই ভারত আর পাকিস্তানের স্কোয়াড ঘোষণাটাই বাকি ছিল। অবশেষে ভারতের 15 সদস্যের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, সেটা নিয়ে তাই একটু কথা বলতে চাই। স্কোয়াডটি আসলে কেমন হলো, বেশ কিছু জায়গায় যদি আপনি বলেন চমক, তাহলে চমক রয়েছে, কিন্তু সবচেয়ে বড় যেই চমক, সেই চমকটাই তো আসলে ভারত দিল না। কোনটা সেটা, ভারতের স্কোয়াডটা কেমন হয়েছে, সবকিছু মিলিয়ে করছি আলোচনাটা। দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফির এই স্কোয়াডটা নট নেসেসারিলি আপনি হচ্ছে কি 2027-এর বিশ্বকাপকে মাথায় রেখে তৈরি করা। ধরেন 2023 ঘরের মাটিতে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনালটাতে ভারতের জন্য মঞ্চটা একেবারে সাজানো ছিল শিরোপা জেতার জন্য। ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। অবভিয়াসলি তখন আবার 2027 সালের 4 বছর পরে যে সাইকেলটা, সেই সাইকেলটা শুরু হয়েছে, কিন্তু মাঝখানে তো চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে একেবারে সবকিছু বদলে ফেলে 2027কে মাথায় রেখেই তারা স্কোয়াডটা সাজাচ্ছে, ব্যাপারটা সেরকম মনে হয়নি। স্পেশালি যখন আপনি রোহিত শর্মা ক্যাপ্টেন, তিনি তো থাকবেনই, বিরাট কোহলি, তারা যখন এই জায়গাটাতে রয়ে গিয়েছেন। প্রধান নির্বাচক অজিত আগারকার এবং ক্যাপ্টেন রোহিত শর্মা আজকে প্রেস কনফারেন্স করেছেন। তারা এই স্কোয়াডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তরটা দিয়েছেন। স্কোয়াডটা কেমন হয়েছে সেই জায়গাটা যদি একটুখানি দেখি। চমকের যে বলছিলাম যে কিছু কিছু জায়গায় যদি আপনি বলেন চমক, তাহলে সেটা চমক রয়েছে। আমি যদি ব্যাটিং লাইন আপ ধরে বলি, তাহলে ওপেনিংয়ে রোহিত শর্মা এবং শুভমান গিল, এই দুজনই রয়েছেন। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। ফলে আপনি এটা ধরতে পারেন যে 2027 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে কি শুভমান গিলকে তৈরি করা হচ্ছে কিনা ক্যাপ্টেন হিসাবে। ব্যাকআপ ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়ালকে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা নিউজ, এটা কিন্তু একটা চমক। কেননা জয়সওয়াল কিন্তু এখন পর্যন্ত তার কোনো ওয়ানডে ডেবু হয়নি এবং এই জায়গাটাতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গাটাতে তাকে নেওয়া হয়েছে। অবভিয়াসলি ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে। বাংলাদেশের পারভেজ হোসেন ইমনের সঙ্গে চাইলে এখানটাতে আপনি একটু মিলিয়ে নিতে পারেন, মিল তো একটা রয়েছে। ইমনেরও তো ডেবু হয়নি ওয়ানডেতে। মিডল অর্ডারটা যদি তারপরে দেখেন, ওইখানটাতে তো বিরাট কোহলি, তিনি তো মানে টপ অর্ডারের কথা বলছি, কোহলি তো 3 নম্বরেই খেলবেন। বিরাট কোহলি রয়েছেন, শ্রেয়াস আয়ার রয়েছেন, KL রাহুল রয়েছেন। সো 2023 ওয়ার্ল্ড কাপের কিন্তু ওই মিডল অর্ডারটা এইখানটাতে রয়েছে। সঙ্গে এখানে উইকেট কিপার হিসাবে KL রাহুলের সঙ্গে ঋষভ পান্ট আছেন। আর এরপরে গিয়ে তাদের স্কোয়াডে অলরাউন্ডারের ছড়াছড়ি, 4 জন প্রপার অলরাউন্ডার আছেন, সেটা আমরা বলতে পারি। মানে একেবারেই যে জেনুইন অলরাউন্ডার সেটা হয়তো না, মানে একদম ব্যাটিং দিয়েই দলে ঢুকতে পারবেন, বোলিং দিয়েই দলে ঢুকতে পারবেন, কিন্তু তারপরও 4 জন হচ্ছে গিয়ে ওই রকম অলরাউন্ডার তাদের টিমটাতে রয়েছে। এখানটাতে হচ্ছে গিয়ে পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে এইখানটাতে আরো আছেন হচ্ছে গিয়ে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং হচ্ছে গিয়ে ওয়াশিংটন সুন্দর। তার মানে বেশ কিছু অলরাউন্ডারের জায়গায় কিন্তু এইখানটাতে রয়েছে। আপনি যদি স্পিনার হিসেবে দেখেন, তাহলে এইখানটাতে হচ্ছে গিয়ে ওই যে 3 স্পিনিং অলরাউন্ডারের কথা তো বললাম, সঙ্গে কুলদীপ যাদবকে তারা রেখেছে। আর পেস বোলিং এ স্পেশালিস্ট আছেন 3 জন, জাসপ্রীত বুমরা, সঙ্গে হচ্ছে গিয়ে মোহাম্মদ শামি, ও রাখা হয়েছে এইখানটাতে কিন্তু আশদীপ সিংকে। অর্থাৎ বাদ পড়েছেন কিন্তু মোহাম্মদ সিরাজের বাদ পড়াটা সেইখানটাতে আরেকটা একটু চমক হিসেবে দেখতে পারেন। এবং এইখানটাতে অনেকগুলো ঘটনা রয়েছে, যেমন ধরেন এইখানটাতে জাসপ্রীত বুমরা, তিনি কিন্তু ইনজুরির কারণে এই যে বর্ডার গাভাস্কার সিরিজের 5th টেস্ট চলাকালীন সময় তিনি হচ্ছে গিয়ে ইনজুরিতে পড়েছেন। সেইটা থেকে তিনি আসলে কতটা রিকভার করেছেন সেটা একটা দেখার বিষয়। এবং সেই জন্য এই স্কোয়াডটাই কিন্তু ভারতের খেলবে ইংল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা রয়েছে ফেব্রুয়ারিতে, সেইখানটাতে বুমরার ব্যাকআপ হিসাবে এখানে হর্ষিতকে রাখা হয়েছে এবং তিনি কিন্তু ওইখানটাতে সুযোগ পেয়েছেন ইনফ্যাক্ট মোহাম্মদ সিরাজের আগে। এখন সিরাজ এবং হর্ষিত এই দুইজনের মধ্যে তাহলে হর্ষিত এগিয়ে গেলেন? আমার কাছে সেটা মনে হয় না। সিরাজকে তো তারা দেখেছে, এখন আরেকজনকে দেখে নিতে চাইছে হয়তো বা ভারতের এই সিলেকশন প্যানেল। যদি শেষ পর্যন্ত বুমরা 3rd ওয়ানডেটা ইংল্যান্ডের বিপক্ষে সম্ভবত তিনি খেলবেন, যদি বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার মতো ফিট না হন, তাহলে হয়তো বা এইখানে মানে ওই ব্যাকআপ পেসারের মধ্যে থেকে একজনকে আসলে নেওয়া হবে। মোহাম্মদ শামির কেসটাও ইন্টারেস্টিং। তিনি সেই 2023 ওয়ার্ল্ড কাপের পর কিন্তু আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি। ইনফ্যাক্ট ক্রিকেটেই তার ফেরা হয়েছে কিছুদিন আগে। তিনি দীর্ঘ একটা সময় বাইরে ছিলেন। এখন ইংল্যান্ডের বিপক্ষে 22 তারিখ থেকে যে T20 সিরিজ, সেখানেও কিন্তু শামি রয়েছেন। শামিকে এই ওয়ানডেটাতেও এইখানটাতে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও রাখা
হয়েছে। আর ওখানে আশদীপ সিং তিনি মোহাম্মদ সিরাজের চেয়ে এগিয়ে থেকে এই বাঁহাতি পেসারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 জন মাত্র স্পেশালিস্ট পেস বোলার কিন্তু ভারতের এই স্কোয়াডে, সঙ্গে তো অবভিয়াসলি ওইখানটাতে হার্দিক পান্ডিয়া থাকছেনই। তাহলে আপনি যদি পুরো স্কোয়াডটার দিকে তাদের দেখেন, তাদের বোলিং এইখানটাতে হচ্ছে কি জেনুইন পেসার 3 জন, কিন্তু ওই হার্দিক পান্ডিয়াকে নিয়ে 4 পেসার, স্পিনারও রয়েছেন 4 জন, ব্যাটিং ডিপার্টমেন্টও ওইখানটাতে হচ্ছে গিয়ে শক্তির কোনো জায়গা থেকে কমতি রয়েছে সেটা বলার তো আসলে কোনো সুযোগই নেই। টুকটাক কিছু চমকের কথা এখানটাতে বললাম, কিন্তু সবচেয়ে বড় চমক যেটা হতে পারত সেইটা সিলেকশন প্যানেল ভারত ওইদিকে হাঁটলো না, অজিত আগারকারের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কারুন নায়ারকে দলে নেওয়াটা। কারুন নায়ার ভারতের 33 বছর বয়সী ব্যাটসম্যান, কিন্তু বিজয় হাজারে ট্রফিতে তিনি যেই ফর্মে ছিলেন তাতে করে ন্যাশনাল টিমে তার কামব্যাকটা একেবারে খুব আনলাইকলি মনে হচ্ছিল না। কেননা ওই টুর্নামেন্টের ফাইনালের আগ পর্যন্ত, যখন দল ঘোষণা করে ফাইনালের আগ পর্যন্ত টুর্নামেন্টে তিনি হচ্ছে গিয়ে 752 রান করেছেন। এইখানটাতে হচ্ছে গিয়ে 5-5টা সেঞ্চুরি তিনি করেছেন, টানা 4টা সেঞ্চুরি তার রয়েছে। যেহেতু মাত্র একটা ইনিংস আউট হয়েছেন, তার অ্যাভারেজও 752। ফাইনালটাতে গিয়ে পরে হচ্ছে গিয়ে দল ঘোষণা পর যে মানে ফাইনাল চলছিল ওই দিনই, সেই ফাইনালটাতে তিনি 27 রানে আউট হয়েছেন, সেই কারণে অ্যাভারেজটা, তারপরেও তো ভাই 339 হচ্ছে গিয়ে তার অ্যাভারেজ ওই জায়গাটাতে। সো যখন দল ঘোষণা হয় তখন 752 অ্যাভারেজ, যেটা সচিন টেন্ডুলকার পর্যন্ত নোটিস করেছেন সোশ্যাল মিডিয়াতে কারুন নায়ারকে নিয়ে লিখেছেন। কারুন নায়ার তো বিখ্যাত হয়ে রয়েছেন যে ট্রিপল সেঞ্চুরি পরের টেস্টে একাদশ থেকে বাদ পড়ার জন্য, কিন্তু এইবার যে বিজয় হাজারের ট্রফিতে 50 ওভারের টুর্নামেন্টে তিনি যেরকম পারফর্ম করেছেন, তাতে করে কিন্তু দলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেলেও পেতে পারতেন, এরকম একটা আউটসাইড চান্স ছিল। কিন্তু অজিত আগারকার বলেছেন যে তার পারফরমেন্সকে নোটিস করা হয়েছে, 700+ গড়ে ব্যাটিং করা একটা টুর্নামেন্টে এটা একটা ট্রেমেন্ডাস অ্যাচিভমেন্ট, কিন্তু ভারতের এই জায়গাটাতে ব্যাটিং লাইন আপের সুযোগ দেখছেন না। যদি কারো কেউ অফ ফর্মে চলে যান বা ইনজুরিতে পড়েন, সেক্ষেত্রে তিনি আবার কনভারসেশনের মধ্যে চলে আসবেন। সো কারুন নায়ারকে নিলে সেইটা একটা বড় চমকের জায়গা হতো, সেই চমকের পথে ভারতের সিলেকশন প্যানেল হাঁটেনি। কিন্তু তারপরে যে স্কোয়াডটা হয়েছে সেই জায়গাটা থেকে আসলে আপনি কাকে ছেড়ে কাকে রাখবেন, এরকম একটা অবস্থাতেই তো ভারতের এত ট্যালেন্ট, এত প্লেয়ার, সেই স্কোয়াডটা ওইভাবে তৈরি করতে হয়। রোহিত শর্মার নেতৃত্বাধীন যে ভারত টিম, তারা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালটা যে হেরেছিল, হ্যাঁ টি-20 ওয়ার্ল্ড কাপ তারা 2024 সালে জিতেছে, কিন্তু ওয়ানডে ফরম্যাটটা যদি ধরেন তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য প্রবাবলি এইটাই শেষ সুযোগ হয়ে যেতে পারে একসঙ্গে ওয়ানডের একটা আইসিসি ইভেন্ট জেতার জন্য একসঙ্গে। সো 2025-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই স্কোয়াডটা তারা যে ঘোষণা করেছে, সেই স্কোয়াডের তো শিরোপা জয়ের সামর্থ্য তো রয়েছে, ভালোভাবেই তো রয়েছে। এইটার সঙ্গে তো আর নিশ্চয়ই কেউ দ্বিমত করবেন না, নাকি?